গণতান্ত্রিক রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক নির্বাচন দরকার। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হলো সেই গণতান্ত্রিক কতটা হয়েছে? গণতান্ত্রিক নির্বাচন হলে তো ভালো মানুষের, সমাজে যারা যোগ্য, ভালো, যাদের সুনাম আছে, যাদের মানুষ পছন্দ করেন, শ্রদ্ধা করেন, সমীহ করেন, সে ধরনের মানুষের নির্বাচিত হয়ে আসার কথা। কিন্তু 12ই ফেব্রুয়ারিতে কি সেরকম মানুষগুলো নির্বাচিত হয়েছেন? হয়তো কেউ কেউ হয়েছেন, কিন্তু সবাই কি হয়েছেন? সবাই হলে তো। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আমরা যদি ভালো জনপ্রতিনিধি না পাই, ভালো সরকার হবে না। ভালো সরকার না হলে ভালো শাসন হবে না, সুশাসন হবে না। প্রতিবারই মানুষ যে আশা করে সরকার গঠন করে, মানুষ ভোট দেয়, সেই আশা পূরণ হয় না, বরং বিপরীতই হয়। মঞ্জুর আলম বলেছেন যে বিরোধী দলে থাকতে আমাদের সব দলই খুবই গণতান্ত্রিক রীতি আচরণ করে থাকেন এবং এর পক্ষে সোচ্চার থাকেন, কিন্তু ক্ষমতায় গেলে সেটি ভুলে যান। আমার গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের সভাপতি বললেন যে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার ঘোষণা দিয়েছে এই ক্ষমতাসীন সরকার, এজন্য ধন্যবাদ জানিয়েছেন। ফ্ল্যাট বা প্লট নেবেন না, এতদিন যে নিয়েছেন সেটা অন্যায়, এটা একটা অন্যায়ের প্রতিকার করেছেন। এটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভবিষ্যতে এটি খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে হয় না। তবে আমরা এতদিন যে অন্যায়টা মেনে নিয়েছি, সেই অন্যায়ের প্রতিকার হলে অবশ্যই মানুষ উপকৃত হবেন, জনগণের করের বোঝা কমবে। কারণ এই করের শুল্কমুক্ত গাড়ি যারা আনতেন, সেটি বোঝা তো জনগণকেই পোহাতে হতো, জনগণকেই বহন করতে হতো। যে জুলাই সনদ, তাতে কি রাষ্ট্রের উপরই কাঠামো পরিচালনার জন্য একটি ব্যবস্থার কথা বলা হয়েছে। অর্থাৎ সংসদ কিভাবে চলবে, প্রধানমন্ত্রী কয়বার থাকতে পারবেন, প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে দলের প্রধান থাকতে পারবেন কিনা, নির্বাচন কোন পদ্ধতিতে হবে। কিন্তু সেখানে কঠিন প্রশ্নগুলোর সমাধান হয়নি। আনুপাতিক হারে ভোটের কথা বলা হয়েছিল, বিশেষ করে প্রথমে বাম দলগুলোর পক্ষ থেকেই যে সর্বস্তরেই আনুপাতিক হারে ভোটের ব্যবস্থা হোক, সেটি কিন্তু কেউ মানেনি। ক্ষমতাসীন বিএনপিও মানেনি, জামাত ইসলামী মানেনি, এবং সে কারণে আমাদের এখানে 30টির মতো দল নির্বাচনী জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ছিলেন। কিন্তু শেষ বিচারে দেখা গেছে যে যারা বড় দল তাদের মতামতই গ্রাহ্য হয়েছে। তো এটি তো গণতান্ত্রিক রূপরেখা হলো না, গণতান্ত্রিক যে সনদ সেটি হলো না। দ্বিতীয় হচ্ছে যে রাষ্ট্রের যে কাঠামো, অর্থনৈতিক যে লুণ্ঠন প্রিয় কাঠামো, যে শোষণমূলক কাঠামো, সেই কাঠামো রেখে আমরা একটা সুন্দর বাংলাদেশ করব, এটি বোধহয় আশা করা মানে বাস্তবসম্মত নয়। আপনারা দেখেছেন যে এই নির্বাচনে অতীতের নির্বাচনগুলোর মতোই, হ্যাঁ, এখানে ভোট দিতে পেরেছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের মধ্যে বেশ প্রচণ্ড বাক্য বিনিময় চলছে এখনও, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো যে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, সেই নির্বাচনকে আমরা সুষ্ঠু বলবো কীভাবে? এই নির্বাচনে জনগণ ভোট দিতে পেরেছে, কিন্তু ভোটের ফলাফলে তার প্রতিফলন ঘটেছে কি না। সারা দেশে তো বটেই, ঢাকা শহরের কোনো প্রার্থী, কোনো দলীয় প্রধান জয়ী হয়েছেন, এবং তাদের জয় নিয়ে কিন্তু গুরুতর অভিযোগ উঠেছে যে এটি জয়ী প্রার্থীকে হারিয়ে দিয়ে বিজিত প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। যদি এটি সত্যি হয়ে থাকে, আমি মনে করি যে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে এর সুরাহা হওয়া উচিত,
কারণ অতীতের নির্বাচনগুলোর কোনো অনিয়ম, দুর্নীতি বা জালিয়াতির বিচার হয়নি বলেই জুলাই অভ্যুত্থান হয়েছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর যে নির্বাচনটি হলো সেই নির্বাচনেই কিন্তু একই অভিযোগ উঠেছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, কিন্তু সেই গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে যদি টাকার খেলা এবং পেশি শক্তি নানা রকম এবং ধর্মের ব্যবহারটা প্রকটভাবে গত নির্বাচনে হয়েছে। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় একটি ভালো নির্বাচন থেকে আমরা ভালো প্রতিনিধি আশা করি। আর যে প্রতিনিধিরা গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু এবং যারা যে নির্বাচন তাদেরই নির্বাচিত, যে নির্বাচনের মাধ্যমে তারাই নির্বাচিত হয়ে আসবেন, যারা গণতান্ত্রিক মত পোষণ করেন, অন্যের বিরোধী মতকেও সহ্য করেন। কিন্তু এবারের নির্বাচনে আপনি দেখবেন বিশেষ করে বিরোধী দল থেকে যারা এসেছেন তারা তো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করেন কতটা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। তারা নারীর নেতৃত্ব চান না। বাংলাদেশের সংবিধান বা যে কোনো সভ্য দুনিয়ায় যে নারী পুরুষের সমানাধিকার সেটাই তো নিশ্চিত হওয়া উচিত, এটা গণতন্ত্রের প্রথম শর্ত। কিন্তু তারা বলছেন নারী নেতৃত্ব তাদের কাছে গ্রহণযোগ্য না। এমনকি যে দলটি বিরোধী দল হিসেবে এসেছে জাতীয় সংসদে, সেই দলটির প্রধান বলেছেন যে তারা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কোনো নারী আসবে এটি তারা মেনে নিতে পারেন না। দ্বিতীয়ত হচ্ছে তারা কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেননি, কারণ এ থেকেই বোঝা যায় যে তাদের রাষ্ট্র সংস্কারে তাদের মনোভাবটি বোঝা যায়। সুতরাং আমরা এই যে নির্বাচনে ডানপন্থার উত্থান ঘটে, যে নির্বাচনে ধর্মান্ধতাকে প্রশ্রয় দেওয়া হয়, যে নির্বাচন বহুমতকে খর্ব করে, বহুমতের অধিকার খর্ব করে, সেই নির্বাচন কতটা গণতান্ত্রিক, সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ কতটা গণতান্ত্রিক হবে, কতটা বহুমতকে সেখানে প্রশ্রয় দেওয়া হবে সেটি। বন্ধু মঞ্জুরুল আলম বলেছেন যে গত 18 মার্চ যে অন্তর্বর্তী সরকার ছিল তারা সংস্কারের নামে বড় আওয়াজ দিয়েছেন, কিন্তু প্রকৃত সংস্কার কিন্তু করেননি এবং করার তাদের হয়তো ইচ্ছেও ছিল না। এবং তারপরও তারা একটি নির্বাচন দিয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাই। একটি নির্বাচনের মাধ্যমে হয়তো আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করব। এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে, কিন্তু তারা 100 দিনের কর্মসূচি এখনও ঘোষণা করেনি। তারা বলেছিলেন 180 দিনের, সম্ভবত 6 মাসের একটি কর্মসূচি ঘোষণা করার কথা আছে। ইতিমধ্যে যেসব কর্মসূচির কথা বলা হয়েছে সেটি রাষ্ট্র সংস্কার বা জনগণের ভাগ্য উন্নয়নের জন্য যথেষ্ট বলে মনে করি না। ফ্যামিলি কার্ড এটি কিন্তু আগেও ছিল, স্মার্ট কার্ড বা অন্যান্য পরিবার কার্ড আগের সরকারের আমলেও ছিল। হ্যাঁ, আগের সরকারে যদি এই কার্ড নিয়ে দুর্নীতি হয়ে থাকে, সেই দুর্নীতি যদি তারা রোধ করতে পারে সেটি ভালো। কিন্তু এই ফ্যামিলি কার্ড দিয়ে মানে সাহায্য দিয়ে সহায়তা করে বা সামাজিক ভাতা দিয়ে, এবং আপনারা জানেন যে একজন বিধবা বা একজন বৃদ্ধ যে ভাতা পান তার পরিমাণ হচ্ছে মাসে 650 টাকা, বা এবং 650 টাকা দিয়ে যদি রাষ্ট্র মনে করে যে তারা গণতান্ত্রিকভাবে এই রাষ্ট্রকে এগিয়ে নেবে, আর যদি ক্ষমতাসীন দল মনে করে, সেটি বাস্তবতার সাথে কোনোভাবেই মেলে না। আমরা আশা করব যে প্রকৃত মানুষের কর্মসংস্থান কথাও রাজনৈতিক ক্ষমতাসীন দল বলেছেন, কিন্তু কর্মসংস্থান কীভাবে হবে, বিনিয়োগ কীভাবে হবে, বিনিয়োগের পরিবেশ তারা নিশ্চিত করবেন কিনা। ইতিমধ্যে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যে গত অন্তর্বর্তী সরকারের সময়ও সবচেয়ে বেশি অভিযোগ এসেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজির। সেই চাঁদাবাজি রহিত হয়েছে এটি বলার কোনো সুযোগ নেই, এবং ভবিষ্যতে রহিত হবে কি না সেটি নির্ভর করবে সরকারের দৃষ্টিভঙ্গির উপর। সরকার তাদের বিরুদ্ধে কতটা ব্যবস্থা নিতে পারবেন। আপনারা জানেন যে এই নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে ঠিক, কিন্তু তারা নৈতিকভাবে পরাজিতও হয়েছে। এই নির্বাচনে তাদের 70টি আসনে বিদ্রোহী প্রার্থী ছিল। এই বিদ্রোহী প্রার্থী থাকার কারণে তাদের অন্তত 50টি আসন তারা হারিয়েছে, ঢাকা 12 সহ।
যদি বিদ্রোহী প্রার্থী না থাকতো এই নির্বাচনে ফলাফল হয়তো অন্যরকম হতো, এবং সেই ফলাফল হয়তো সত্যি সত্যি আমরা একটা গণতন্ত্রের অভিমুখে যাত্রাটা আমাদের মসৃণ হতো। কিন্তু আমরা যেভাবে চিন্তা করি, মানুষ যেভাবে প্রত্যাশা করে, সেই প্রত্যাশা পূরণ হয় না। এবারে নির্বাচনও হয়নি, এবং এবারে নির্বাচনে ডানপন্থার যে উত্থান হয়েছে এটি অস্বীকার করার সুযোগ নেই। আমরা যদি সামনের পথে এগোতে চাই, রাষ্ট্র সংস্কারের কথা ভাবি, এবং প্রতিটি মানুষের মানবিক মর্যাদাকে নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের যারা এই মানুষের মানবিক মর্যাদা, নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি নির্বিশেষে মানবিক মর্যাদা প্রতিষ্ঠার বিরোধী শক্তি, তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন।